হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইজ তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের অন্তিম পর্ব প্রস্তুতির 4 নাম্বার পার্ট দেখব, ঠিক আছে। আজকের প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, খুবই কমন, ঠিক আছে। অনেক প্রশ্ন হয়তো বা রিপিটও হতে পারে। তোমরা কমপ্লিট ক্লাসটি দেখবে, কোথাও স্কিপ করে দেখবে না। কোশ্চেন আসবে, তোমরা ভিডিওটিকে পজ করবে, নিজের আগে সলিউশন বের করে নিয়ে তারপরেই কিন্তু সলিউশন দেখবে, ঠিক আছে। আর তোমরা আমাদের এই সমস্ত কোশ্চেনগুলো পিডিএফ গ্রুপে পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই দুই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। এখানে তোমরা সমস্ত রকম ক্লাস পিডিএফ, মক টেস্ট, এছাড়াও তোমাদের এক্সাম রিগার্ডিং কোনো রকম যদি আপডেট আসে তাহলে কিন্তু তোমরা এই দুই গ্রুপেই পেয়ে যাবে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই এই দুই গ্রুপে জয়েন করো। চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো, খুব ইজি একটা কোশ্চেন বলেছে, গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? উষ্ণতা বৃদ্ধির জন্য, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? অপশন দেওয়া আছে N2O, CH4, CO2 নাকি H2O বাষ্প, ঠিক আছে, H2O বাষ্প হিসেবে দেওয়া আছে। গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য সবথেকে যে গ্যাসটির অবদান বেশি সেটি হলো CO2, কার্বন ডাইঅক্সাইড। এই জন্য কিন্তু এই গ্যাসটিকে আমরা কী বলে থাকি? প্রধান গ্রিনহাউস গ্যাসও বলে থাকি। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, বলেছে একটি গ্রাফ থেকে কোশ্চেন এসেছে, বলেছে বয়েলের সূত্র অনুযায়ী PV আর P লেখচিত্র কোনটি? অপশান দেওয়া আছে, দেখো এখানে একটা দেওয়া আছে স্ট্রেট লাইন, তারপর দেওয়া আছে এক্স অক্ষের সাথে স্ট্রেট লাইন, তারপর একটা ওয়াই অক্ষের সাথে স্ট্রেট লাইন, আর একটা হলো এরকম দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমাদের বলতে হবে যে বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্রে আমরা কি জানি? বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি যে মাস এবং টেম্পারেচার এই দুই কি থাকে? কনস্ট্যান্ট থাকে, ভর এবং উষ্ণতা কনস্ট্যান্ট থাকে, মানে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, তাই তো? মানে P ভ্যারাইজেস 1/V। আমাদের এই যে সম্পর্কটা দেওয়া আছে, এই সম্পর্ক থেকে আমাদের বের করতে হবে যে PVP লেখচিত্রটি কীরূপ হবে। এটা তোমাদের আগে করানো হয়েছে, আমি তোমাদের বলে দিয়েছিলাম যে PVP লেখচিত্র কীরূপ হয়, এক্স অক্ষের অথবা অনুভূমিক অক্ষের সমান্তরাল। এখানে দেখো অনুভূমিক অক্ষের সমান্তরাল শুধুমাত্র একটি অপশনই দেওয়া আছে, সেটা হলো অপশন নাম্বার বিতে দেওয়া আছে, ঠিক আছে। তাই বয়েলের সূত্র অনুযায়ী PVP লেখচিত্র রাইট আনসার হয়ে যায় আমাদের বি, অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়ে থাকে। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন, বলেছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, খুব ভালো একটা কোশ্চেন। বলেছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব দেওয়া আছে 13, তাহলে তার আণবিক সংকেত কত হবে? মোলার মাস অনুযায়ী নিচের কোনটি যৌগটি হবে? ঠিক আছে, আমাদের যৌগটির ফর্মুলাই আমাদের জিজ্ঞেস করেছে। দেখো আমরা জানি যে আণবিক ভর সমান সমান কী হয়? বাষ্প ঘনত্ব গুণ 2। এবারে আণবিক ভর সমান সমান বাষ্প ঘনত্ব দেওয়া আছে 13 গুণ 2 আসছে কত? 26। এবারে এই যে আণবিক সংকেতগুলো দেওয়া আছে, এই সংকেতগুলো থেকে দেখে বের করো যে কোনটার আণবিক ভর 26 হচ্ছে। দেখো CO2-র ক্ষেত্রে আমরা জানি যে 44, আর C2H4-এর ক্ষেত্রে দেখো 12 দোকানে 24, ঠিক আছে, যোগ 4 সমান সমান হচ্ছে 28। তারপর C2H2-র ক্ষেত্রে 12 দোকানে 24 যোগ 2 সমান সমান 26। তারপর অপশান ডিও সেম দেওয়া আছে। দেখো তাহলে এখানে আমাদের রাইট আনসার কিন্তু দুটো হয়ে যাচ্ছে, CD যে কোনো একটি তোমাদের মার্ক করলেই হয়ে যাবে, CDর মধ্যে যে কোনো একটি হয়ে যাবে তোমাদের রাইট আনসার, ঠিক আছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, বলেছে কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক হলো, রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক আমাদের বের করতে বলেছে। অপশান দেওয়া আছে মিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স নাকি ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তোমাদের আগে করানো হয়েছিল যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক হোক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অথবা আয়তন প্রসারণ গুণাঙ্ক, সবার জন্য কিন্তু একক একটি, সেটি হলো ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ঠিক আছে, অথবা পার ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা কেলভিন ইনভার্স, অথবা পার কেলভিন, ঠিক আছে। এই 4-এর মধ্যে যে কোনো একটি তোমাদের রাইট আনসার হয়ে যাবে। এখানে দেখো আমাদের অপশান নাম্বার সিতে দেওয়া আছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, তাহলে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হয়ে যাবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন, বলেছে একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে? একটি পাতলা উত্তল লেন্স দেওয়া আছে, ঠিক আছে, এটা একটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের আলোক কেন্দ্র আর ফোকাস, সবার প্রথমে আমাদের জানতে হবে যে আলোক কেন্দ্র কী। দেখো এটা আমাদের প্রধান অক্ষ। এবারে এই প্রধান অক্ষের এই যে মাঝখানে, ঠিক আছে, লেন্সের মাঝখানের এই পয়েন্টটিকে আমরা বলে থাকি আলোক কেন্দ্র। তারপর ধরে নিলাম যে এখানে রয়েছে আমাদের ফোকাস, ঠিক আছে, এখানে ফোকাস, তাহলে এই দিকেও ফোকাস থাকবে, ঠিক আছে। দুটি মিরর নিয়েই তো একটি লেন্স তৈরি হয়, তাহলে এই মিররের জন্য এখানে ফোকাস হবে আর এই মিররের জন্য এখানে ফোকাস হবে। এবারে আমাদের বলেছে যে আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে কোনো একটি বস্তুকে রাখা আছে, তাহলে আমরা এখানে একটা বস্তুকে রাখলাম। এবারে দেখো কী হবে, সমান্তরালে যদি কোনো রশ্মি এসে লেন্সে পড়ে সেটা কিন্তু ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেল। তারপর কী হবে, আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মি যাবে বা যে আলো যাবে সেটা কিন্তু সোজা চলে যাবে। এবারে এই দুই আলোকে এদিকে বর্ধিত করে দাও, দেখবে যে এখানে কোনো একটা পয়েন্টে এসে মিলিত হচ্ছে, ঠিক আছে। এরা অ্যাকচুয়ালি মিলিত হচ্ছে না, এদিক থেকে দেখলে মনে হবে যে এরা মিলিত হচ্ছে, ঠিক আছে। তাই জন্য এখানে যে প্রতিবিম্বটি তৈরি হবে সেটি কিন্তু অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। আর প্রতিবিম্বটি কী তৈরি হবে? অবশিষ্ট নাকি সমশিষ্ট? দেখো সেম সাইডে,
অ্যারোটা বস্তুরও যেদিকে আছে প্রতিবিম্বেরও অ্যারোটা সেই দিকেই আছে। তাহলে এখানে অসৎ এবং সমশিষ্য প্রকৃতির প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে আমাদের রাইট আনসার এখানে হয়ে যাবে অপশান নাম্বার ডি, অসৎ এবং সমশিষ্য। ঠিক আছে, তাহলে একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যদি আমরা একটি বস্তুকে রেখে দিই তাহলে বস্তুটির প্রতিবিম্ব কী হয়ে যাবে? অসৎ এবং সমশিষ্য। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে, কোনো আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ কত হবে? দেখো, এই দেওয়া আছে একটি কাচের স্ল্যাব, এই কাচের স্ল্যাবের মধ্যে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, আলোক রশ্মি এটা ধরো আপতিত হলো, ঠিক আছে, এটা আলোক রশ্মি আপতিত হয়েছে। এবারে আমরা কি জানি যে আলোক রশ্মি আপতিত হলে যে তলের উপর আপতিত হবে সেখান থেকে আমরা একটা লম্ব টানবো, ঠিক আছে, লম্বর থেকে আপতিত রশ্মির মধ্যে কোণটাকে আমরা আপতন কোণ বলে থাকি, আর সেই লম্বর থেকে প্রতিফলিত রশ্মির যে কোণটাকে সেটাকে আমরা প্রতিফলন কোণ বলে থাকি। এবারে ধরো আমরা এখানে টেনে নিলাম আমাদের এই অবিলম্বটা, ঠিক আছে, এটা ধরো অবিলম্ব। এবারে অবিলম্বের সাথে দেখো এখানে আমাদের যে আপতিত রশ্মি রয়েছে দেখো কোনো কোণ করে নেই, এখানে কিন্তু আমাদের 0 ডিগ্রি আপতন কোণ, ঠিক আছে, 0 ডিগ্রি আপতন কোণ। তাহলে এর ক্ষেত্রে কোনো চ্যুতিও দেখা যাচ্ছে না, মানে যেদিকে আসছে ঠিক সেই দিকেই ফিরে যাচ্ছে। কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যায় যে ধরো এদিকে আসলো কিন্তু শেষে গিয়ে এদিকে বেঁকে গেল, তাহলে যাওয়ার কথা ছিল এইদিকে কিন্তু বেঁকে গেল এদিকে, এটাকে আমরা কি বলে থাকি? এই যে কোণটা, এই কোণটাকে আমরা চ্যুতিকোণ বলে থাকি। কিন্তু এই ক্ষেত্রে দেখো যেদিকে আসছে এদিকে আসলো এবং এদিকেই ফিরে গেল, এখানে কিন্তু কোনো চ্যুতিকোণের সৃষ্টি হয়নি। তাই কোনো আলোক রশ্মি যদি স্বচ্ছ মাধ্যমের ওপর লম্বভাবে আপতিত হয় তাহলে সেক্ষেত্রে চ্যুতিকোণ কত হবে? 0 ডিগ্রি। এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। বুঝতে পারলে? যদি একটা কাচের স্ল্যাব থাকে, ধরো আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি বা কোনো মাধ্যম দিয়ে দেখিয়ে দিই। দেখো, ধরো এখানে ঘন মাধ্যম দেওয়া আছে আর এখানে লঘু মাধ্যম দেওয়া আছে। এবারে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলোক রশ্মি আপতিত হবে তখন কী হবে? অবিলম্বর থেকে কী হবে? কিছুটা কাছে চলে আসবে, অবিলম্বের কাছে চলে আসবে। এবারে দেখো যাওয়ার কথা ছিল এই দিকে কিন্তু অ্যাকচুয়ালি কাছে চলে আসলো, তাহলে এই যে কোণটা, এই কোণটাকে আমরা চ্যুতিকোণ বলে থাকি। কিন্তু লম্ব হয়ে যদি আপতিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনোরূপ চ্যুতিকোণের সৃষ্টি হয় না। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, বলেছে নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? এটা কোনটি হবে? কোনটি রোধের এসআই একক? অপশন আছে ভোল্ট, অ্যাম্পিয়ার, কুলম্ব নাকি ওহম। এটা খুব ইজি কোশ্চেন, বাচ্চাদের একটা প্রশ্ন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যায় অপশন নাম্বার ডি, ওহম। ঠিক আছে, এসআই পদ্ধতিতে রোধের একক হলো ওহম। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, বলেছে গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সাথে যুক্ত থাকে? অপশন আছে আর্থ লাইন, লাইভ লাইন, নিউট্রাল লাইন নাকি লাইভ ও নিউট্রাল উভয় লাইন। দেখো ফিউজ তারই কিন্তু আসল, ফিউজ তার কেটে গেলে বাড়িতে লাইন আসবে না। গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে এই ফিউজ তার কোন লাইনের সাথে যুক্ত থাকে? এটা তোমাদের আগেই করানো হয়েছে, অপশন হয়ে যাবে বি রাইট আনসার, লাইভ লাইনের সাথে। ঠিক আছে, তোমাদের ফিউজ তার যেমন তোমাদের লাইফ লাইনের সাথে যুক্ত আছে, সেরকম আমাদের গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীরও ফিউজ তার কিন্তু তার লাইভ লাইনের সাথে যুক্ত আছে। ঠিক আছে, চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, বলেছে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো, বিটা রশ্মি, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো কি কণার স্রোত? অপশন আছে ইলেকট্রন কণার স্রোত, প্রোটন কণার স্রোত, নিউট্রন কণার স্রোত নাকি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ইলেকট্রন কণার স্রোত। ঠিক আছে, তেজস্ক্রিয় মৌল থেকে যে বিটা রশ্মি নির্গত হয় সেটা অ্যাকচুয়ালি কি ইলেকট্রন বিম, অনেকগুলো ইলেকট্রন একসাথে যখন বেরোবে তখন সেটা হয়ে যায় বিটা রশ্মি। বিটা রশ্মি হলো অ্যাকচুয়ালি ইলেকট্রন কণার স্রোত। চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কতগুলি রয়েছে? অপশন আছে 7টি, 8টি, 9টি নাকি 18টি। দেখো ছোট্ট করে তোমাদের পর্যায় সারণী আমি এখানে এঁকে দিচ্ছি। দেখো অনেকটা এরকম হয় দেখতে, পর্যায় সারণী অনেকটা এরকম হয়। ঠিক আছে, এই যে আমরা যে এদিকে দাগগুলো টানি, এই দাগগুলো হলো এক একটা শ্রেণী। এখানে আমাদের কতগুলো শ্রেণী পাওয়া যায়, আর এদিকে যে দাগগুলো টানি এগুলোকে আমরা বলে থাকি পর্যায়। ঠিক আছে, এই শ্রেণীগুলো আমরা কতগুলো পেয়ে থাকি পর্যায় সারণীতে? তোমরা গুনলে দেখবে যে সেখানে টোটাল 18টি শ্রেণী রয়েছে, কারণ আমরা জানি যে 18 নং শ্রেণীতে যে আছে সেই হলো লাস্ট পর্যায় সারণীর, আর সেগুলো কি নোবেল গ্যাস, নোবেল গ্যাস। ঠিক আছে, নোবেল গ্যাস। বুঝতে পারলে কী কী ছিল সেখানে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন। সব থেকে শেষে ছিল 18 নং গ্রুপটি। তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হয়ে যাচ্ছে 18। আর পর্যায়ের সংখ্যা দেখবে এখানে 7 পর্যন্ত আমাদের লাস্ট দেওয়া আছে, 1 থেকে 7 পর্যন্ত, আর এখানে 1 থেকে 18 পর্যন্ত। তাহলে পর্যায় 7টি, শ্রেণীর সংখ্যা দেওয়া আছে 18টি। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখা, বলেছে নিচের কোন যৌগটির গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? মানে 8টি ইলেকট্রন থাকবে না কার ক্ষেত্রে? অপশন আছে NaCl, LiH, KCl নাকি CaO। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। LiH এর ক্ষেত্রে কিন্তু অষ্টক নীতি মান্য হয় না। ঠিক আছে, চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখা, বলেছে নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? মানে ইলেকট্রিসিটি কন্ট্যাক্ট করতে পারবে নিচের কোনটি? অপশন দেওয়া আছে গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি কঠিন সোডিয়াম ক্লোরাইড আর গ্লুকোজের জলীয় দ্রবণ।
এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, গলিত সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, গলিত সোডিয়াম ক্লোরাইড অথবা মোল্টেন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে। এছাড়াও জলীয় যে সোডিয়াম ক্লোরাইড আছে, জলের মধ্যে যদি আমরা লবণ গুলে দিই সেটাও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। এখানে গ্লুকোজ জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কঠিন NaCl পারবে না, মানে কঠিন লবণ যেটা আমরা ব্যবহার করে থাকি, আর তরল হাইড্রোক্লোরিক অ্যাসিডও তড়িৎ পরিবহন করতে পারে না। গ্লুকোজ হলো নন ইলেকট্রোলাইট, এই জন্য এ তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? কপার সালফেট CuSO4 এর মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া, ঠিক আছে, NH3 অ্যাকুয়াস অ্যামোনিয়া যদি আমরা অ্যাড করে দিই তাহলে দ্রবণের বর্ণ কী হবে? দেখো আমরা জানি যে কপার সালফেটের রং কী হয়, ব্লু কালারের হয়। ঠিক আছে, ব্লু কালারের হবে। এবারে এর সাথে যদি আমরা অ্যাকুয়াস NH3 অ্যাড করে দিই তাহলে দ্রবণের বর্ণ কীরূপ হবে? অপশন আছে হলুদ, সবুজ, গাঢ় নীল নাকি বাদামি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, গাঢ় নীল। ঠিক আছে, কপার সালফেট এমনিতেই নীল, এখানে যদি আমরা আবার জলীয় অ্যামোনিয়া যোগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে গাঢ় নীল। ঠিক আছে, নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? অপশন আছে কাঁসা, পিতল, ব্রোঞ্জ নাকি ডুরালুমিন। কাঁসা, পিতল, ব্রোঞ্জ নাকি ডুরালুমিন। এখানে দেখো ব্রোঞ্জ এবং কাঁসা এই দুইয়ের ক্ষেত্রেই কিন্তু একই। ঠিক আছে, তামা আর টিন থাকবে, তামা অর্থাৎ Cu আর টিন হলো Sn। এটা কিসের ক্ষেত্রে থাকবে? এ এবং সির ক্ষেত্রে, কাঁসা এবং ব্রোঞ্জের ক্ষেত্রে। আর পিতলের ক্ষেত্রে আমরা দেখতে পাই তামা মানে কপার এবং তার সাথে থাকবে জিঙ্ক বা দস্তা। ঠিক আছে, এটা দেখা যায় আমাদের পিতলের ক্ষেত্রে। আর ডুরালুমিনের ক্ষেত্রে আমরা কী কী দেখতে পারি? কপার, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম। এবার আমাদের বলেছে কোনটিতে জিঙ্ক বর্তমান অর্থাৎ দস্তা বর্তমান, Zn বর্তমান। এখানে দেখো শুধুমাত্র আমাদের পিতল যে রয়েছে, পিতলের ক্ষেত্রে কিন্তু কপার এবং জিঙ্ক এই দুই দেখা যায়, তাই আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, তাহলে পিতলের মধ্যেই শুধুমাত্র জিঙ্ক দেখা যাবে, এখানে কাঁসা, ব্রোঞ্জ বা ডুরালুমিনের ক্ষেত্রে কিন্তু জিঙ্ক দেখা যায় না। নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ যার দুটি কার্বনের মধ্যে কি একটি বন্ধন থাকবে। যদি দুটি বন্ধন বা তিনটি বন্ধন থাকে সেটাকে কিন্তু আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলে থাকি। যদি দুটি কার্বনের মধ্যে একটি হাইড্রোকার্বনের দুটি কার্বনের মধ্যে যদি শুধুমাত্র একটি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটাকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলে থাকি। দেখো আমাদের অপশন দেওয়া আছে C3H6, C2H4, C2H2 নাকি C2H3। এখানে C2H2 হবে না, এখানে C2H6 হবে। ঠিক আছে, C2H6 কী হবে রাইট আনসার? তোমরা দিতে পেরেছো, একদম ঠিক। তোমাদের কিন্তু করানো হয়েছে, মক টেস্টে করানো হয়েছে, এছাড়াও তোমাদের এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস যখন জৈব যৌগ চ্যাপ্টারটি করানো হয়েছিল সেখানেও কিন্তু ডিটেলসে এগুলো বোঝানো হয়েছে। আশা করছি তোমরা সকলেই দিতে পেরেছো। বলে দিচ্ছি আমি আনসার, রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, C2H6। C2H6 হলো এক ধরনের সম্পৃক্ত হাইড্রোকার্বন। কেন? দেখো দুটো সি আছে, CC লিখলে আর এবারে মাঝখানে একটা বন্ড দিয়ে দাও, আর এখানে কিন্তু তুমি হাইয়েস্ট আর তিনটি বন্ধন দিয়ে হাইড্রোজেনকে যুক্ত করতে পারবে, কারণ একটি কার্বনের যোজ্যতা হলো 4, অর্থাৎ কার্বন 4টি বন্ধনই তৈরি করতে পারে। তাহলে দেখো এখানে একটি বন্ধন তৈরি করলো 2, 3, 4, এই কার্বনের ক্ষেত্রেও 1, 2, 3, 4। তাহলে এখানে সবগুলি কি সিঙ্গেল বন্ড অর্থাৎ এক বন্ধন, তাই জন্য আমরা C2H6 কী বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। এবারে C2H2 এর মধ্যে তো ট্রিপল বন্ড থাকবে, C2H4 এর ক্ষেত্রে ডবল বন্ড থাকবে, আর C3H6 এর ক্ষেত্রেও কিন্তু ডবল বন্ড থাকবে। ঠিক আছে, এছাড়া তোমরা এইভাবে বের করতে পারতে যে CnH2n+2 এই সূত্রটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বনের অর্থাৎ অ্যালকেনের হয়ে থাকবে। তাহলে এখানে দেখো 2 যদি বসাই C2 তাহলে H2n 2 দুগুণে 4 + 2 6, তাহলে C2H6 হলো এক ধরনের অ্যালকেন আর এটি হলো এক ধরনের সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে যে রাশির একক 3টি মূল একক দ্বারা গঠিত তা হলো। অপশন আছে ত্বরণ, ঘনত্ব, ভরবেগ নাকি দ্রুতি। 3টি মূল একক কী কী? M, ঠিক আছে, তারপর L আর হলো T। এই 3টি মূল এককই থাকবে কার এককে? এখানে দেখো ত্বরণের ক্ষেত্রে আমরা জানি ত্বরণের একক হলো L T⁻²। তারপরে ঘনত্ব কি? M = dV। তারপরে হলো D = m/v। এবারে M হলো মাস M আর V হলো L⁻³ L³। ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করেই তো আয়তন বেরোয়। তাহলে যেহেতু V নিচে আসে তার ভির জায়গায় আমরা L³ লিখতে পারি, আর L³ যদি আমরা উপরে নিয়ে আসি সেটা হয়ে যাবে L⁻³। এবারে দ্রুতির ক্ষেত্রে কী হয়? দ্রুতি বা গতিবেগ একই, এখানে হবে L⁻⁻1। এবারে ত্বরণের ক্ষেত্রে দেখো LT আছে, M নেই। ঘনত্বের ক্ষেত্রে ML আছে, T নেই। দ্রুতির ক্ষেত্রে LT আছে, M নেই। কিন্তু ভরবেগের ক্ষেত্রে ভরবেগ হলো P, মোমেন্টাম, এটাকে আমরা লিখতে পারি mv। এখানে মাসের ক্ষেত্রে আসছে m মাসের জন্য, আর ভির জন্য আসছে L⁻⁻1। তাহলে mL⁻⁻1 এটা হলো ভরবেগের কি মাত্রা। এখানে দেখো আমাদের m আছে, L আছে, T আছে, 3টি মূল এককই রয়েছে। ঠিক আছে, চলো
নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার 1 লাইট ইয়ার সমান কত কিলোমিটার? অপশন দেওয়া আছে 9.46 × 10⁻15, 8.46 × 10⁻15, 9.46 × 10⁻12 নাকি 9.46 × 10⁻13। খুব ইজি কোশ্চেন, তোমাদের পরিমাপের চ্যাপ্টারে যখন প্রথম করানো হয়েছিল সেখানেই কিন্তু এই কোশ্চেনটি করানো হয়েছে। খুব ইজি এবং ইম্পর্টেন্ট কোশ্চেনটি। এখানে আমাদের রাইট আনসার হয়েছে অপশন নাম্বার সি, 9.46 × 10⁻12 কিলোমিটার ইকুয়ালস টু 1 লাইট ইয়ার অথবা 1 আলোকবর্ষ। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি সঠিক নয়? আমাদের ভুল বক্তব্যটি বেছে নিয়ে লিখতে হবে। বলেছে কোনো বস্তুর বেগ আছে কিন্তু ত্বরণ নেই, কোনো বস্তুর বেগ শূন্য হলেও তার ত্বরণ থাকতে পারে, কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত না হলে ভরবেগ থাকবে না, নাকি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র পাওয়া যায়। এখানে দেখো সবার প্রথমে এ নাম্বার অপশন দেওয়া আছে কোনো বস্তুর বেগ আছে কিন্তু ত্বরণ নেই। এটা একেবারেই ঠিক। ঠিক আছে, যখন কোনো বস্তু সমবেগে চলতে থাকবে তখন কিন্তু তার ক্ষেত্রে কী হবে, সমবেগে যখন চলতে থাকবে তখন তার বেগ থাকবে কিন্তু ত্বরণ থাকবে না। তারপর বলেছে কোনো বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে, একেবারেই ঠিক। যখন একটি বস্তুকে আমরা উপরের দিকে ছুড়ে দিই তখন যখন সর্বোচ্চ স্থানে গিয়ে পৌঁছয় তখন এখানে কিন্তু তার বেগ শূন্য হয় কিন্তু তার ত্বরণ থাকে, যেটা নিচের দিকে কাজ করে থাকে জি অভিকর্ষজ ত্বরণ। তাহলে কোনো বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে, একদম ঠিক, এটাও রাইট। তারপর বলেছে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত না হলে ভরবেগ থাকবে না, এটাও একেবারেই ঠিক। ঠিক আছে, প্রথম গতিসূত্র থেকেই আমরা জানি যে বল প্রয়োগ না করলে বেগের সৃষ্টি হবে না। এবারে বেগ যদি না থাকে তাহলে সেখানে কোনো ভরবেগও থাকবে না। এবারে অপশন নাম্বার ডি দেখো বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র পাওয়া যায়। এটা ভুল একটা স্টেটমেন্ট। ঠিক আছে, এটা আমাদের হয়ে যাবে রাইট আনসার। আমাদের বের করতে বলেছে নিচের কোনটি সঠিক নয়, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র পাওয়া যায় না। ঠিক আছে, নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো বলেছে 1 AMU = কত গ্রাম? এটা তোমাদের হয়তো আগের সেটেই করানো হয়েছে, এখন কিন্তু অনেক প্রশ্ন তোমাদের রিপিট হবে কারণ তোমাদের ছোট সিলেবাস। ঠিক আছে, এখান থেকে আর কত নতুন কোশ্চেন তৈরি করা যাবে। এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলোই ঘুরে ফিরে তোমাদের আসবে, শুধুমাত্র একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে। দেখো বলেছে 1 AMU = কত গ্রাম? অপশন আছে 1.66 × 10⁻22 গ্রাম, 1.66 × 10⁻23 গ্রাম, নাকি 1.66 × 10⁻24 গ্রাম, নাকি 1.66 × 10⁻25 গ্রাম। তোমাদের যেহেতু করানো হয়েছে আশা করছি তোমরা সকলেই রাইট আনসার দিতে পারবে। এখানে সঠিক উত্তর হয়েছে আমাদের অপশন নাম্বার সি, 1.66 × 10⁻24 গ্রাম হলো 1 AMU। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন, খুব ইজি একটা কোশ্চেন। বলেছে A42 এবং 3B2 পরমাণু দুটি হলো পরস্পরের। এটা তোমাদের করানো হয়েছে আগেই। অপশন দেওয়া আছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন নাকি আইসোমার। সবার প্রথমে আমি দেখতে বলেছিলাম যে তোমাদের পরমাণু ক্রমাঙ্ক, তারপর ভর সংখ্যা, আর তারপরেই নিউটন সংখ্যা। তাহলে সেই অনুযায়ী যদি চলো, দেখো সবার প্রথমে দেখো যে কী আছে, পরমাণু ক্রমাঙ্ক দুজনেরই সেম। এখান থেকে আমাদের আনসার বেরিয়ে যাচ্ছে কী হবে, আইসোটোপ। তাহলে এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। এবারে যদি আমাদের এই পরমাণু ক্রমাঙ্ক 1 না থাকতো, তারপর আমরা দেখতাম ভর সংখ্যা যদি সেম থাকতো তাহলে আমাদের রাইট আনসার হয়ে যেত আইসোবার। এবারে তারপর যদি ভর সংখ্যাও সেম না থাকতো তাহলে আমরা দেখতাম নিউটন সংখ্যা। এবার নিউটন সংখ্যা যদি সেম হতো তাহলে আমাদের রাইট আনসার হয়ে যেত আইসোটোন। কিন্তু আমাদের এখানে দেখো পরমাণু ক্রমাঙ্ক সেম দেওয়া আছে, এর ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে 2, তাই এটা আমাদের রাইট আনসার হয়ে যাবে আইসোটোপ। নেক্সট 21 নম্বর প্রশ্ন বলেছে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র মান্যতা পায় যখন বাহ্যিক বল কী হবে? খুব বেশি হয়, শূন্য হয়, খুব কম হয়, নাকি কোনোটিই নয়। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এটা তখনই মান্যতা পায় যখন বাহ্যিক বল শূন্য হয়। বাহ্যিক বল যখন শূন্য হবে তখনই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র মান্যতা পাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। 21 নম্বর প্রশ্ন। চলো 22 নম্বর প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, আর খুব ইজি প্রশ্ন। দেখো কি বলেছে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 সেন্টিমিটার কিউব জলের ভর কত? আমরা জানি যে M = DV, মাস = ডাল ভাত। এখানে আমাদের ডি হলো ডেন্সিটি, ভি হলো আয়তন। আমাদের বের করতে হবে মাস। দেখো আমাদের ভলিউম দেওয়া আছে 5 সেন্টিমিটার কিউব, কিন্তু আমাদের কি দেওয়া নেই, ডেন্সিটি দেওয়া নেই। ডেন্সিটি আমরা কোথায় পাবো? ডেন্সিটি না পেলে তো আমরা মাস বের করতে পারবো না। কোশ্চেনটা ভালো মতো বড়। দেখা বলেছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা জানি যে জলের ঘনত্ব সর্বাধিক হয়। কত হয়? সিজিএসে হবে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এসআইতে হবে কত? 10⁻³ কেজি পার মিটার কিউব। এবারে সবার প্রথমে আমরা এই 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব দিয়েই কোশ্চেন সলভ করব। যদি আনসার আসে তাহলে রাইট আনসার ঠিক করবো, আর যদি না আসে তাহলে 10⁻³ কেজি পার মিটার কিউব দিয়ে বের করবো। কারণ এখানে দেখো আমাদের গ্রাম এবং কেজি দুটি কিন্তু দেওয়া আছে, সিজিএস এবং এসআই। সবার প্রথমে আমরা করবো সিজিএস দিয়ে। M = D, ডেন্সিটি কত? 1 গ্রাম বাই সেন্টিমিটার কিউব লিখলাম। এবারে 5 কত দেওয়া আছে? সেন্টিমিটার কিউব। আমাদের আয়তন দেওয়া আছে সেন্টিমিটার কিউব কাটা, মাস আসছে আমাদের
5 গ্রাম। দেখো 5 গ্রাম কোথাও দেওয়া আছে, একদম ঠিক আমাদের অপশন নাম্বার বিতে দেওয়া আছে 5 গ্রাম, রাইট আনসার। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন বলেছে 100 কেজি পার মিটার কিউবকে সিজিএসে প্রকাশ করলে হবে। অপশন দেওয়া আছে 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 0.001 গ্রাম পার সেন্টিমিটার কিউব, নাকি 1/100 গ্রাম পার সেন্টিমিটার কিউব, নাকি 1/10 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখো 100 কেজি বাই মিটার কিউব বলেছে, এবারে কেজিকে যদি আমরা সিজিএসে নিয়ে যাই কী হবে, গ্রাম হয়ে যাবে। তাহলে লেখো যে 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম, মানে আমরা 100কে লিখতে পারি 10 স্কোয়ার গুণন এখানে 10⁻³ গ্রাম লিখতে পারি। ঠিক আছে, গ্রাম লিখে দিলাম। এবারে বলেছে মিটার কিউব, মিটার কিউবকে আমাদের সেন্টিমিটার কিউবে নিয়ে আসতে হবে। আমরা জানি যে 1 মিটার কিউব মানে কত, আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, মানে 10⁻² সেন্টিমিটার। এবারে 10⁻² যদি আমরা লিখি এখানে, তাহলে 10⁻² তার হোল কিউব, তাহলে তো সেন্টিমিটার কিউব আসবে, মানে 10⁻6 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে লেখো 10⁻6 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এবারে 2 3 যোগ করলে কত হয় 5, নিচে দেওয়া আছে 6, কাটাকাটি করলে আসবে 1, 10⁻1 মানে 1/10 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু হলো কত 100 কেজি পার মিটার কিউব। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, 1/10 গ্রাম পার সেন্টিমিটার কিউব অথবা 0.1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। খুব ইজি কোশ্চেন। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে 1 লিটার ইকুয়ালস টু কত মিটার কিউব। 1 লিটারকে আমাদের মিটার কিউবে কনভার্ট করতে হবে। অপশন আছে 1 মিটার কিউব, 2 মিটার কিউব, 0.01 মিটার কিউব, নাকি 0.001 মিটার কিউব। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, 0.001 মিটার কিউব, অথবা আমরা এটাকে লিখতে পারি যে 10⁻³ ঠিক আছে, 10⁻³ মিটার কিউব। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন, এবং খুব ইম্পর্টেন্ট এবং ইজি কোশ্চেন। এটা অঙ্কেও কিন্তু তোমাদের এ ধরনের প্রশ্ন আসে। বলেছে একটি গাড়ি 4 কিমি ঘন্টা দ্রুতিতে এ থেকে বিতে যায় এবং 60 কিমি ঘন্টা বেগে বি থেকে এতে ফিরে আসে। এ থেকে বিতে যাবে এবং বি থেকে এতে ফিরে আসবে, গাড়িটির গড় দ্রুতি কত হবে। এখানে এ পয়েন্ট আর এখান থেকে যাচ্ছে বি পয়েন্টে। ঠিক আছে, রাস্তা একই আছে, ডিস্টেন্স সেম। এখানে যেটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে সেটা হলো ডিস্টেন্স। ঠিক আছে, ডিস্টেন্স সেম। এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে রাখো, এগুলো কিন্তু তোমরা পিডিএফে পাবে না। ডিস্টেন্স সেম, এই পয়েন্টটা দেওয়া আছে এ, এই পয়েন্টটা দেওয়া আছে বি। এ থেকে বিতে যখন যাবে কততে যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এবারে যখন বি থেকে এতে আসছে তখন কত হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এবারে গড় দ্রুতি বলেছে, গড় দ্রুতি বা এভারেজ স্পিডের আমাদের একটা সূত্রই আছে, সেটা হলো এভারেজ স্পিড আমরা এস ধরে নিলাম ইকুয়ালস টু কত হচ্ছে 2s1s2 বাই s1 প্লাস s2। এই সূত্রটা তোমরা মাথায় রাখবে যে গড় দ্রুতি বের করতে হলে আমাদের এই সূত্রটা দিতে হবে। যদি ডিস্টেন্স সেম থাকে তাহলে 2s1s2 আপন s1 প্লাস s2। এবারে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে দেখো আমাদের কীরকম হবে। ইকুয়ালস টু দিলাম এখানে, এখানে লেখো 2 গুণ, প্রথমে ছিল আমাদের 40, তারপর হয়ে গেল আমাদের 60, তারপর আমাদের s1 প্লাস s2 করতে হবে, মানে 40 যোগ 60 কত হচ্ছে 100, লিখে দিলাম 100। এবারে 10 20 10 20 কাটা গেল, তারপরে 4 দোকানে 8 আর 6টা 48, তাহলে 48 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। দেখো এটা আমাদের দেওয়া আছে অপশন নাম্বার বিতে, 48 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, অনেকেই এটাকে এভাবে করতে পারে যে যেহেতু আমাদের দ্রুতি দেওয়া আছে, এক জায়গায় 40 আর এক জায়গায় 60, তাহলে গড় বের করতে বলেছে 60 + 40 বাই 2 করে দিলাম, তাহলে রাইট আনসার হবে আমাদের 50। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না, গড় দ্রুতি আমাদের এভাবে বের করতে হবে যদি ডিস্টেন্স সেম থাকে, কি 2s1s2 আপন s1 প্লাস s2। আর যদি টাইম সেম থাকে তাহলে আমাদের কি হবে v1 বা s1 প্লাস s2 বাই 2। ঠিক আছে, চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখা বলেছে বক্ররৈখিক পথে সমদ্রুতিতে গতিশীল কণার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত। খুব ইম্পর্টেন্ট এবং একটা কনসেপচুয়াল একটা কোশ্চেন। বলেছে বক্ররৈখিক পথে সমদ্রুতিতে গতিশীল কণার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে। মানে আমাদের সরণ বাই অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে। এবারে একটা বক্ররৈখিক পথ, ধরো এটা বক্ররৈখিক পথ, এটা হলো তার ইনিশিয়াল পয়েন্ট এ, এটা হলো কি তার ফাইনাল পয়েন্ট বি। এবারে অতিক্রান্ত দূরত্ব কি, যতটা বক্রপথ যাবে ততটাই আমাদের হিসেব করতে হবে। আর সরণ কি হবে, এ থেকে বি পয়েন্টে যে আমাদের সরলরৈখিক রেখাটা হবে এটাই হয়ে যাবে সরণ। এবারে দেখো এই যে বক্ররেখাটা, এখানে কিন্তু আমাদের দূরত্ব বেশি হচ্ছে সরণের চেয়ে, তাহলে আমাদের সরণ কি হবে কম, আর আমাদের অতিক্রান্ত দূরত্ব কি হবে বেশি। এবারে যদি আমরা কমকে বেশি দিয়ে ভাগ করে দিই তাহলে অনুপাত কি আসে, একের থেকে বেশি নাকি কম, নাকি এক আসে। আমরা জানি যে কমকে যদি আমরা বেশি দিয়ে ভাগ করে দিই তাহলে সবসময় অনুপাত কি আসবে, একের থেকে কম আসবে। তাহলে এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, একের চেয়ে কম।
ঠিক আছে। ধরো স্মরণ আসলো তোমাদের 20 আর এখানে আমাদের অতিক্রান্ত দূরত্ব আসলো 40, তাহলে দেখো কাটাকাটি করে কিন্তু 1/2 আসছে, মানে 0.5, যেটা 1-এর থেকে কম। তাহলে আমাদের রাইট আনসার হয়েছে অপশন নাম্বার বি। বোঝা গেল? খুব ইজি এবং কনসেপচুয়াল একটা কোশ্চেন ছিল, যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের কোশ্চেনটি ভালো লাগবে। চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে N2O এবং CO2 যৌগ দুটির উদাহরণ হলো। অপশন আছে আইসোমার, আইসোস্টার, আইসোডায়াফার নাকি আইসোটোন। N2O এবং CO2, আমরা আইসোটোন জানি যদি নিউট্রন সংখ্যা সমান থাকে, আইসোডায়াফার জানি যদি আমাদের প্রোটন এবং নিউট্রন সংখ্যার অন্তর, ঠিক আছে, প্রোটন মাইনাস নিউট্রন সংখ্যা যদি সমান থাকে তাহলে আমরা তাকে আইসোডায়াফার বলবো। আর আইসোমার যদি তাদের ফর্মুলা একই থাকে, শুধু স্ট্রাকচারের মধ্যে কোনো চেঞ্জ থাকে, তাহলে তাদেরকে আমরা আইসোমার বলবো। আর আইসোস্টার আমরা তাদেরকে বলবো যাদের মধ্যে ইলেকট্রন সংখ্যা সেম হবে এবং কী হবে, তাদের মধ্যে যে অণু, ঠিক আছে, অ্যাটম সংখ্যাও কী হবে, সেম হবে। এবার এখানে দেখো যে N2O এবং CO2-র ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে বেরোচ্ছে কত, 22। N2O-র ক্ষেত্রে যদি বের করো তাহলে কত হবে, 7×14 + 8 অক্সিজেনের সমান 22। এবারে CO2-র ক্ষেত্রে দেখো 6 প্লাস অক্সিজেনের দুটো আছে, তাহলে এখানে 16, যোগ করে কত আসছে, 22। তাহলে দেখো এখানেও 22, এখানেও 22, ইলেকট্রন সংখ্যা এদের মধ্যে সেম। এবারে যদি আমরা অ্যাটম সংখ্যা বের করি, অ্যাটম সংখ্যা কী হবে, এখানে 1, নাইট্রোজেন আছে 2টি, অক্সিজেন 1টি, মানে 3টি Na, 3 Na। তারপর এখানে কার্বন 1টি, অক্সিজেন 2টি, এখানেও 3 Na। তাহলে এদের অ্যাটম সংখ্যাও কিন্তু সেম। তাহলে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে, অপশন নাম্বার বি, আইসোস্টার। N2O এবং CO2 যৌগ দুটি হলো আইসোস্টারের উদাহরণ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আর একটু আনকমন কোশ্চেন। এখনও পর্যন্ত এই ধরনের প্রশ্ন তোমাদের এএনএম জিএনএমে আসেনি, কিন্তু কোশ্চেন যদি একটু টাফ হয় তাহলে কিন্তু আসতেই পারে। তাহলে মনে রাখবে যে আইসোস্টারের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সেম হবে, অ্যাটমের সংখ্যাও সেম হবে। আর আইসোডায়াফারের ক্ষেত্রে কী হবে, প্রোটন এবং নিউট্রনের যে বিয়োগফল সেটা দুজনের ক্ষেত্রে, মানে দুটি মৌল দেওয়া থাকবে কম্পেয়ার করার জন্য, তাদের দুজনের ক্ষেত্রেই যদি সেম থাকে তাহলে তারা পরস্পরে কী হয়ে যাবে, আইসোস্টার। ঠিক আছে, চলো। আচ্ছা, আমাদের আর আজকে কোনো প্রশ্ন নেই। এই ছিল আমাদের আজকে টোটাল 87 প্রশ্ন। আশা করছি তোমাদের সকলের সব ঠিক হয়েছে। যাদের সব ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর যাদের কিছু কিছু ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে সেগুলো দেখো, ঠিক আছে। সেটা সঠিক উত্তর কী হবে, সঠিক ব্যাখ্যা কী দিয়েছি সেটা ভালো মতো শোনো, বোঝার চেষ্টা করো। যদি বুঝতে না পারো একবার পিছিয়ে গিয়ে আবার ওই পার্টটুকু দেখো, আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। তো এবারে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখে নিলে এবারে তোমাদের যেটা করতে হবে, সেটা ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা গ্রুপে যাবে, সেখানে গিয়ে জয়েন করবে। আর জয়েন করার পর এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে কমপ্লিট পিডিএফটা পড়ে নেবে। পড়ে নেওয়ার পর এই যে সেকেন্ড লাস্ট স্লাইড রয়েছে, এই সেকেন্ড লাস্ট স্লাইডে আমাদের একটি স্লাইড রয়েছে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস। এখানে আমাদের সমস্ত গ্রুপ এবং সমস্ত পেজের লিঙ্ক দেওয়া আছে। তোমরা শুধুমাত্র এই ক্লিক হেয়ারে ট্যাপ করলেই কিন্তু সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে গিয়ে জয়েন বা ফলো বাটন ট্যাপ করে আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারবে। আশা করছি তোমরা সকলেই যুক্ত হবে। তোমাদের আর কদিন রয়েছে পরীক্ষার, এই কদিন তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করানো হবে। আর তারপর তোমাদের কাউন্সেলিং প্রসেস রয়েছে, এই কাউন্সেলিং প্রসেসেও কিন্তু এই কম্পোজ স্টাডি তোমাদের অনেক হেল্প করবে। তাই এই সমস্ত গ্রুপে জয়েন হয়ে থাকাটা কিন্তু তোমাদেরই লাভজনক হবে। তো তোমরা অবশ্যই জয়েন করো। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্নে ডাউট থেকে থাকে তাহলে সেই সমস্ত প্রশ্নের সলিউশন, ঠিক আছে, আমাদের কাছ থেকে কীভাবে হবে তার একমাত্র মাধ্যম কিন্তু এই সমস্ত গ্রুপ এবং চ্যানেল। তোমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ আছে, সেখানে তোমরা তোমাদের ডাউটগুলো পোস্ট করতে পারো, তোমাদের ডাউট সলভ করে দেওয়া হবে। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা নিজেদের প্রবলেম সলভ করতে পারো, সেখানে তোমরা কোশ্চেন দিয়ে একে অপরের সাহায্য করতে পারো সলিউশন দিয়ে, ঠিক আছে। এই সমস্ত কিছু ফ্যাসিলিটি কিন্তু তোমাদের এই দুই গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আশা করছি তোমরা সকলেই জয়েন করবে, অবশ্যই জয়েন করবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা এখনও ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে। যদি তোমাদের জন্য এই সমস্ত কোশ্চেন প্র্যাকটিস সেশন লাভজনক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ এগুলো আমাদের জন্য হেল্পফুল হচ্ছে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও কম্পোজ স্টাডির সাথে যুক্ত হয়নি তাদের কাছে লিঙ্ক পাঠিয়ে দাও, তারাও যেন এই কম্পোজ স্টাডির সদস্য হতে পারে, ঠিক আছে। আর এই সমস্ত ক্লাস থেকে তারা যেন কিছু শিখতে পারে। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটি রয়েছে, বেল আইকনে ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন তোমাদের মিস না হয়। ক্লাস আসার সাথে সাথেই যেন তোমরা সমস্ত ক্লাস দেখতে পারো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি কোশ্চেন প্র্যাকটিস সেশনে। তোদের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।